আজ থেকে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি ফর্ম ফিল আপ শুরু হবে বিকেল 5টা থেকে। ফর্ম পূরণ করার আগে কিছু বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন ছিল, সেগুলো নিয়ে আমার মনে হলো একটি ভিডিও করা প্রয়োজন বলে আমি এই ভিডিওটি করছি। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি যাদের দেখার প্রয়োজন নেই তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। যাদের মনে হবে এই ভিডিওটি হেল্পফুল তারাই দেখুন, বাকি যাদের মনে হবে যে না এই ভিডিওটা দেখে খুব একটা প্রয়োজন নেই তারা, আমি অনুরোধ করব প্লিজ দয়া করে সময় নষ্ট না করে ভিডিওটিকে স্কিপ করবেন। তো এই ভিডিওতে আমি মূলত যে স্কুল সার্ভিস কমিশনের আসন্ন যে ফর্ম ফিল আপ হতে যাচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমার জানা মতে যা যা ইনফরমেশন আমার অভিজ্ঞতা থেকে আমি সঞ্চয় করেছি সেগুলোই বলার চেষ্টা করব। প্রথম একটি বিষয় আপনারা সকলেই বারবার জানতে চাইছেন যে একজন প্রার্থী কি দুটো এক্সামই বসতে পারবে, নবম দশম এবং একাদশ দ্বাদশে? দেখুন, নোটিশের যদি আমরা এই পয়েন্টটি দেখি, এটি বারবার আমি বলেছি তবুও আপনাদেরকে আরেকবার বলছি। দেখুন, নোটিশের এই যে পয়েন্ট এখানে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে যে এনি সিটিজেন অফ ইন্ডিয়া only may apply for the post of teachers, that is assistant teachers class 9 and 10, and বলে কিন্তু এখানে বলা হয়েছে, or বলে নয়, assistant teachers class 11 and 12 in government aided sponsored secondary higher secondary schools। তার মানে আপনারা যাদের যোগ্যতা রয়েছে তারা কিন্তু বোথ অর্থাৎ 9, 10 এবং 11, 12 দুটোই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা সকলেই জানতে চাইছিলেন যে নবম দশম এবং একাদশ দ্বাদশে অ্যাপ্লাই করতে গেলে সাবজেক্ট কম্বিনেশনটা কি লাগবে। তো এই জায়গায় দেখুন, বিশেষ করে 9, 10-এ বসতে গেলে সাবজেক্ট কম্বিনেশনটা কি লাগবে। দেখুন, এখানে নবম দশমে যেটা ক্লিয়ার বলে দেওয়া হয়েছে যে আপনাকে যে মিডিয়ামে আপনি অ্যাপ্লাই করবেন, ধরুন আমরা যেহেতু বাংলা মিডিয়াম, তো বাংলা মিডিয়ামে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে সেই মিডিয়ামের মানে ভাষাটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটি লেভেলে তাদেরকে পড়তে হবে সেই ভাষাটা। আরেকটি গুরুত্বপূর্ণ বলা হয়েছে এখানে নোট বলে দেখুন, এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্টে কিন্তু আপনাকে 300 নম্বরের কিন্তু গ্র্যাজুয়েশনে পড়তে হবে। অর্থাৎ আমরা জানি আমরা যে সাবজেক্টে অনার্স করি তার বাইরেও পাশে দুটো সাবজেক্ট আমাদেরকে নিতে হতো আগে, তো সেখানে কিন্তু সেই সাবজেক্টগুলোর ফুল মার্কস থাকতো 300। তো এই 300 নম্বরের আপনাকে মিনিমাম পড়তে হবে বলে তারা বলেছে। এবার সেটা গ্র্যাজুয়েশনে না হলেও পোস্ট গ্র্যাজুয়েশনেও যদি আপনার সেই সাবজেক্টটা পড়ে থাকেন 300 নম্বর বা তার বেশি, এখানে অর বলে দেখুন যেহেতু বলেছে, তো তাহলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 9, 10-এ। তার মানে 9, 10-এ ধরুন আপনি হিস্ট্রিতে, জিওগ্রাফিতে, বাংলাতে যে কোনো একটি সাবজেক্টে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সেই সাবজেক্টটি গ্র্যাজুয়েশনে আপনাকে 300 নম্বরের পড়তে হবে। এবং আপনাকে মানে তার পাশাপাশি বিএড, এগুলো তো গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি যদি আপনি সেই সাবজেক্টটি 300 নম্বরে না পড়ে থাকেন, এই জায়গাটায় যেটা অর বলে বলেছে, তাহলে পিজিতেও কিন্তু সেই সাবজেক্টটি 300 নম্বরের পড়লে আপনি তাও অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে নোট তাদের যে গেজেট রুলস, সেই রুলস অনুযায়ী আমি বললাম আপাতত অর্থে এই নিয়মটা রয়েছে। এবার অনেকের অভিমত যে 300 নম্বরের অনেকেই পড়েননি, বর্তমানে নিয়মে এটা 300 নম্বরের থেকে কমিয়ে দেওয়া হয়েছে, তো তারা কি করবেন? সেক্ষেত্রে দেখুন কমিশন কোনো চেঞ্জ আনে কি না সেটা দেখুন। আদারওয়াইজ এখন বর্তমানে যেটা গেজেট রয়েছে সেই গেজেট অনুযায়ী আমি বললাম, এখানে অ্যাজ সাচ অন্যান্য রাজ্যের মতো কোনো সাবজেক্ট কম্বিনেশন বলা নেই। জাস্ট বলা হয়েছে আপনি যে সাবজেক্টে 9, 10-এ অ্যাপ্লাই করতে চান সেই সাবজেক্টে মিনিমাম 300 নম্বরের গ্র্যাজুয়েশনে আপনাকে পড়তে হবে, এবং গ্র্যাজুয়েশনে না পড়লে আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশনেও সেই সাবজেক্টটিকে মিনিমাম 300 নম্বরে পড়তে হবে। তো এইটুকুই বলা হয়েছে 9, 10-এর ক্ষেত্রে। আর 11, 12-এর ক্ষেত্রে বিষয়টি আরও সোজা। 11, 12-এর ক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনি যেহেতু এটি পিজি লেভেলের চাকরি, তাই এখানে আপনি যেহেতু 11, 12-এ অ্যাপ্লাই করবেন, তাই পোস্ট গ্র্যাজুয়েশন সেই সাবজেক্টটাতেই আপনাকে থাকতে হবে। ধরুন আপনি ফিজিক্সে অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে ফিজিক্সেই আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। ধরুন আপনি ইকোনমিক্সে অ্যাপ্লাই করতে চাইছেন, তো আপনাকে ইকোনমিক্সেই কিন্তু পিজি হতে হবে। ধরুন আপনি জিওগ্রাফিতে অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে আপনাকে জিওগ্রাফিতেই পিজি থাকতে হবে এবং সেখানে আপনাকে 50% নম্বর থাকতে হবে। তো এই গেল সাবজেক্ট কম্বিনেশন। এই বিষয়টা আপনারা সকলেই হয়তো জেনে গেছেন, তবুও কারোর মধ্যে যদি ডাউট ছিল সেটা আমি বলার চেষ্টা করলাম। এবার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, সেগুলো আপনারা সকলেই জেনেছেন। কত টাকা করে লাগবে ফর্ম ফিল আপে, এবং মানে পরীক্ষার মানে ফর্ম ফিল আপ করার জন্য কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, এই বিষয়গুলো আপনারা মোটামুটি জেনে গেছেন। নোটিশেই দেখুন এখানে 14 নম্বর পয়েন্টে ইম্পর্টেন্ট নোটস বলে
বলা হয়েছে সেখানে এখানে 1 নম্বরে বলা হয়েছে যে রুলস কমপ্লাই করে ফর্মটা ফিল আপ করতে হবে, নইলে রিজেক্ট করে দেওয়া হবে। 2 নম্বরে গুরুত্বপূর্ণ হয়ে বলা হয়েছে যে প্রার্থীরা আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, এই যে গুরুত্বপূর্ণ পার্সোনাল ডিটেলসের এই পার্টগুলো, সেগুলোকে কিন্তু আপনাদেরকে মাধ্যমিকের সার্টিফিকেটে যা লেখা রয়েছে সেই অনুযায়ী কিন্তু ফিল আপ করতে হবে। আপনার আধার কার্ডে বা ভোটার কার্ডে যদি কোনো নামের স্পেলিংয়ে ভুল হয়ে থাকে বা যদি কোনো অন্য কিছু থাকে, ডেট অফ বার্থ বা কিছু, সেগুলো কিন্তু লিখলে হবে না। যেটা আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিটে যে স্পেলিংগুলো রয়েছে নামের, যে ডেট অফ বার্থ রয়েছে সেই অনুযায়ী কিন্তু সেটা স্ট্রিক্টলি ফিল আপ করতে হবে। তারা কিন্তু এটা পরিষ্কার বলে দিয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তারা বলে দিয়েছে যে এই যে ফর্মটি আপনি ফিল আপ করবেন, সেই ফর্মটি আপনাকে অত্যন্ত যত্ন সহকারে ফিল আপ করে সাবমিশন করতে হবে, বারবার চেক আপ করে নিয়ে। তার কারণ ফার্দার তারা রেকটিফিকেশন বা এডিট করার আর সুযোগ দেবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, মানে অনেকেই খুব অতি উৎসাহে দ্রুত ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন। আমি সকলকে অনুরোধ করব এই কাজটি করবেন না। আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্মটা ফিল আপ হোক, 2-1 দিন হোক, দেখুন কি তারা দিচ্ছে, মানে কি চাইছে, কোন কোন ডকুমেন্টস তারা চাইছে, সেগুলো ভালো করে দেখে নিন। এখন বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ার যুগে সমস্ত কিছু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, নিজের চোখে ভালো করে দেখুন। দরকার হলে অন্য একটি ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে একটি ডেমো ফর্ম ফিল আপ করুন নিজে নিজে। বাড়িতে যাদের ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে তারা বাড়িতেও করতে পারেন। মোবাইলে কেউ ফর্ম ফিল আপ করতে যাবেন না, অনেকেই মোবাইলেও ফর্ম ফিল আপ করার চেষ্টা করতে পারেন। মোবাইলে বাড়ির মধ্যে ফর্ম ফিল আপ করতে যাবেন না, চেষ্টা করবেন বাড়ির মধ্যে দ্রুত নেট কানেকশন যাদের রয়েছে, যাদের ল্যাপটপ রয়েছে, কম্পিউটার রয়েছে, তারা যদি নিজের বাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ফর্ম ফিল আপ করতে, সেটা বেটার হবে। আদারওয়াইজ ক্যাফেতে গিয়েও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন, সেখানেও কিন্তু নিজে যদি করতে পারেন খুব ভালো হয়। যদি ক্যাফেতে যিনি অ্যাসিস্ট্যান্ট করবেন, ফর্মটা ফিল আপ করবেন, তার কাছে বসে থেকে প্রয়োজনীয় ডিটেলসগুলো দেখে নেবেন এবং ফর্মটা সাবমিট করার আগে একটা প্রিন্ট আউট নিয়ে প্রত্যেকটা জিনিস কেয়ারফুলি কিন্তু দেখে নেবেন আপনি যেটা চাইছেন কোনো জায়গায় একটা কিছু ভুল হলো কি না, এবং তারপরে ফর্মটা কিন্তু ফাইনাল সাবমিশন করবেন। এরপরে কিন্তু তারা পরিষ্কার বলে দিচ্ছে রেকটিফিকেশন করার কোনো সুযোগ দেবে না। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট ফর্ম ফিল আপ করার জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ তারা বলছে এখানে দেখুন, যে ফর্ম ফিল আপ করার আগেই, মানে আজকে ফর্ম ফিল আপ হবে, এখনও অবধি ওয়েবসাইটটা আমি চেষ্টা করলাম খোলার, কিছুদিন থেকে ওয়েবসাইট খুলছে না, হয়তো কিছু কাজ চলছে ওয়েবসাইটের মধ্যে। তো তারা এর মধ্যেই ওয়েবসাইটে তারা ডিটেলস ফর্ম ফিল আপ করার জন্য তারা দেবে, তারা হেল্পলাইন নম্বরও দেবে ফর্ম ফিল আপ করার জন্য। তো সেই বিষয়ে ডিটেলস যে গাইডলাইন সেটা প্রকাশিত হলে আমি অলরেডি এই চ্যানেলে একটি ভিডিও করার চেষ্টা করব, অর্থাৎ ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে, কী কী চেয়েছে তারা সেই সংক্রান্ত বিষয়ে। এছাড়াও হেল্পলাইন যেটা দেবে সেই নম্বরেও আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ সংক্রান্ত। এবার অনেকের প্রশ্ন যে এই যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে। দেখুন, ডকুমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য মূলত আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান যা যা রয়েছে, মাধ্যমিক থেকে শুরু করে একদম পিজি অবধি যার যতটুকু রয়েছে বিএড সহ, সেই প্রত্যেকটা কোয়ালিফিকেশানের ডিটেলসটা আপনার কাছে থাকতে হবে। এছাড়া আপনার যে পার্সোনাল ডিটেলস যেগুলো, সেগুলো তো আপনি নিজেই জানেন, এবং গুরুত্বপূর্ণভাবে আপনার ইমেল আইডি, আপনার ফোন নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো ডিটেলস থাকতে হবে, এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার সিগনেচার। আর যে ডকুমেন্টগুলো বললাম এডুকেশন কোয়ালিফিকেশানের, তার যে মার্কশিট, অ্যাডমিট সার্টিফিকেট, এগুলো আপনার কাছে রেডি রাখতে হবে। কোনটা তারা চাইবে সেটা বলা মুশকিল, তবে এগুলো সব কিছু থাকলে আপনার আর কোনো সমস্যা থাকার কথা নয় এর বাইরে। এবার যাদের রিজার্ভড ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে আপনার যে কাস্টে আপনি বিলং করছেন তার কাস্ট সার্টিফিকেটটা আপনার কাছে থাকাটা জরুরি। এক্ষেত্রে অনেকের প্রশ্ন ওবিসি নিয়ে, যে ওবিসির ক্ষেত্রে যেটা হয়েছে যে ওবিসি কাস্টটা যেহেতু বাদ গেছিলো, তার ফলে নতুন করে ওবিসি শ্রেণী হয়েছে, এবং সেখানে ওবিসি এ থেকে অনেকে ওবিসি বি হয়েছেন, অনেকে ওবিসি বি থেকে এ হয়েছেন। তো তারা যেটা বলছেন যে তাহলে তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, তাদের তো আর ওবিসি এ সার্টিফিকেট নেই, তারা আগে ছিল তারা ওবিসি বি, এখন তারা ওবিসি এ হয়েছেন। কেউ ওবিসি এ ছিলেন, এখন ওবিসি বি হয়ে গেছেন। কেউ আবার নিউলি ওবিসি লিস্টে অ্যাড হয়েছেন, তাদের আগে কোনো নামই ছিল না। তো সেক্ষেত্রে আমি এখানে আপনাদেরকে এই নোটিফিকেশান থেকেই দেখাচ্ছি। এখানে দেখুন,
এই যে এই অংশটাতে এই পার্টটা বলা হয়েছে যে আপনি যে ক্যাটাগরিতে সিলেক্ট করে ফর্ম ফিল আপ করবেন সেই ক্যাটাগরির যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা ইস্যু হতে হবে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট তার মানে সেই দিন বা তা অন অর বিফোর লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন শ্যাল বি ট্রিটেড অ্যাজ ভ্যালিড ডকুমেন্টস। তার মানে ফর্ম ফিল আপ যেদিনকে লাস্ট ডেট দেওয়া হয়েছে 14ই জুলাই, এই 14ই জুলাইয়ের আগেই কিন্তু আপনার যে কাস্টের সার্টিফিকেট আপনি মানে অ্যাপ্লাই করছেন সেই সার্টিফিকেটটা ইস্যু হতে হবে। তার ফলে যারা ওবিসি লিস্টে নতুন এসছেন তাদেরকে কিন্তু নতুন করে সার্টিফিকেট বানাতে হবে। এবার অলরেডি যারা ওবিসি সার্টিফিকেট বানিয়েছেন একবার, কিন্তু হয়তো এখন ওবিসি বি থেকে এ হয়েছেন বা ওবিসি এ থেকে বি হয়েছেন, তাঁরা কি করবেন? তো তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে গভর্নমেন্ট নিশ্চয়ই এই নিয়ে কোনো নির্দেশিকা দেবে, বা যারা নিউলি অ্যাডেড হলেন তাদেরকেও দেবে, এবং সেই নির্দেশিকা অনুযায়ী আপনারা করবেন। তাড়াহুড়ো করে হঠাৎ করে ফর্মটা ফিল আপ করবেন না, আগে নির্দেশিকাটি দেখুন সেখানে কি বলছে গভর্নমেন্ট। যদি গভর্নমেন্ট প্রপারভাবে কোনো গাইডলাইন না দেয় তাহলে আপনারা যেখান থেকে সার্টিফিকেট তৈরি করেছেন, কনসার্ন ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন যেখান থেকেই করুন না কেন, সেখানে আপনারা ভিজিট করুন, দপ্তরে দেখা করুন, এই পুরো বিষয়টা জানুন যে কী করবেন এই সিচুয়েশনে। যেহেতু 14ই জুলাই ফর্ম ফিল আপের লাস্ট ডেট, হাতে সময় রয়েছে, তো এই সময়ে আপনারা এই সময়টুকু কাজে লাগান, তাদের কাছে জানার চেষ্টা করুন যে কি করবেন। যদি তারা কোনো সদুত্তর না দিতে পারে, যেহেতু এটা কারোর একার প্রবলেম নয়, এটা যেহেতু অনেকের ক্ষেত্রেই হয়েছে, অনেকের নয়, একটা বড় অংশের পরীক্ষার্থীদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনারা কমিশনে অর্থাৎ এসএসসির অফিসে হেল্পলাইনে যোগাযোগ করুন, বিষয়টা জানান। তারা যদি হেল্পলাইনে কোনো উত্তর না দিতে পারে, হেল্পলাইন নম্বর তারা দেবে বলেছে তারা গাইডলাইনে, তো যদি তারা উত্তর না দিতে পারে তাহলে আপনারা এসএসসির অফিসেই যোগাযোগ করবেন এবং সেখান থেকে আপনারা এই বিষয়টি জানবেন যে কী করতে হবে এই উদ্ভূত পরিস্থিতিতে। তার কারণ এই কম সময়ের মধ্যে যদি গভর্নমেন্ট কোনো সার্টিফিকেট ইস্যু না করে নতুন করে, বা ওবিসি এ থেকে যারা বি হলেন বা বি থেকে যারা এ হলেন তাদের নিয়ে যদি প্রপার কোনো গাইডলাইন না বের করে, তাহলে আপনারা কি করবেন এই উদ্ভূত পরিস্থিতিতে সেটা আপনারা জেনে নিন। তো জেনে নিয়ে তারপরে অথরিটি যা বলবে সে অনুযায়ী আপনারা কাজ করবেন। কোনো অনলাইনে কে কী বললো বা এই সব বিষয়গুলো শুনবেন না, অথরিটির ওপরেই আপনারা বিষয়টিকে যাচাই করুন, অথরিটির কাছ থেকেই। তো এইটা আমি বলবো। আর আরেকটি বিষয়, ফর্ম ফিল আপ আজ থেকেই শুরু হচ্ছে। এবার ফর্ম ফিল আপ শুরু হওয়ার পরেই মানে একদম আজ থেকেই আপনি হঠাৎ করেই ওয়েবসাইট খুললে পাবেন না, তার কারণ একটু চাপ হবে, প্রথম ওয়েবসাইট যেহেতু লঞ্চ হচ্ছে। তো তার ফলে 2-1 দিন পরে ওয়েবসাইটটি খুলুন, অনলাইনে প্রচুর ফর্ম ফিল আপের ভিডিও দেখবেন, পেয়ে যাবেন। আমিও চেষ্টা করব ভিডিও দেওয়ার, যদি পেরে উঠি দেওয়ার চেষ্টা করব কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে ডিটেলসে, নইলে আপনারা অনলাইনে ভিডিও পাবেন। এবার অনলাইনে যারা যে ভিডিওগুলো দেখবেন সেগুলোকে অন্ধের মতো বিশ্বাস করে যে ফর্ম ফিল আপ করতে হবে তা নয়, নিজে যাচাই বিচার করবেন, তারপরে ফর্ম ফিল আপ করবেন। তো পুরো বিষয়টা দেখবেন আগে যে কি কি কলাম রয়েছে, কি কি তারা তথ্য চাইছে, এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গায় কি কি তথ্য চাইছে, কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, ছবি কত লাগছে সাইজের, সিগনেচার কত সাইজ লাগছে, এই সমস্ত বিষয়গুলো ডিটেলস আপনারা জেনে নেবেন। কিভাবে ফর্মটা সাবমিট হচ্ছে, পেমেন্টটা কিভাবে করতে হচ্ছে, ডিটেলস আগে জেনে নেবেন, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবেন। এবং ফর্ম ফিল আপটা করবেন মোটামুটি 2-1 দিন যাওয়ার পরে সেই ফর্ম ফিল আপটা করার চেষ্টা করবেন। আমি অনুরোধ করব একদম তাড়াহুড়ো করে কেউ করবেন না। এবং মোবাইলের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ আমি অনুরোধ করব অন্তত করবেন না। মোবাইলের মধ্যে কি হয়, নেট পরিষেবার জন্য এবং মোবাইলে যেহেতু ডেস্কটপ মোডে করতে হয়, মানে এই নর্মাল ডেস্কটপ মোড তো নেই, ডেস্কটপ মোড করে করতে হয়, তার ফলে সমস্যা হতে পারে। তার জন্য অনুরোধ করব মোবাইলে ফর্ম ফিল আপ নিজে কেউ আগ বাড়িয়ে করতে যাবেন না। আর নিজের কাছে যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে এবং হাই স্পিড নেট কানেকশন যদি থাকে তাহলে নিজে করুন, অথবা রাত্রের দিকে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন, যখন খুব চাপ থাকবে তখন করবেন না। তো এই বিশেষ বিষয়গুলো বললাম। আর ফর্ম ফিল আপ নিয়ে এতটা মানে হওয়ার প্রয়োজন নেই যে ফর্ম ফিল আপ মানে একদম বিশাল কিছু ভয় পাওয়ার কিচ্ছু নেই। সবাই মানে খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবেন। আর ডিটেলস গাইডলাইন যখন প্রকাশিত হবে তখন আমি এই নিয়ে ডিটেলস ভিডিও করব। আর আরেকটি কোয়ারিজ আপনারা করছেন যে 9-10-এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে 50% নম্বরটা কি অনার্স প্লাস পাস কোর্সের সাবজেক্ট মিলিয়ে টোটাল, নাকি অনার্সের নাম্বার মিলিয়ে 50% নাম্বারটা ধরা হবে? তো এক্ষেত্রে দেখুন 9-10 যেহেতু স্কেলটা পাস গ্র্যাজুয়েট, তার ফলে মাদ্রাসাতে এক্ষেত্রে অল ওভার মার্কসটা দেখা হয়েছিল। তো
সেক্ষেত্রে কি এখানে অল ওভার মার্কস দেখা হবে কি হবে না, এই নিয়ে কিন্তু গাইডলাইনটা কী দিচ্ছে সেটা দেখার বিষয়। তবে 2016 যে এসএলএসটি সেখানে কিন্তু অনার্সের নম্বর দিলেও হতো, আবার আপনি অল ওভার নাম্বারটা দিলেও হতো, দুটো দিলেই হতো এসএসসির ক্ষেত্রে অন্তত। এখন 2025-এ এসে তারা কী করবে সেটা তারা গাইডলাইন যখন দেবে তখন দেখার বিষয়। হুট করে কেউ ফর্ম ফিল আপ করবেন না গাইডলাইনটা ভালোভাবে না দেখে, বা যদি কোনো বিষয়ে আপনাদের সন্দেহ হয় তাহলে মাদ্রাসার মতোই এখানেও এসএসসিতেও কিন্তু হেল্পলাইন নম্বর তারা দেবে, সেখান থেকে বিষয়টা জেনে নিয়ে তারপরে সিওরড হয়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপগুলো করবেন। একবার ফর্ম ফিল আপ করে নিয়ে ভুল করে দিলে কিন্তু এখানে পরিষ্কার তারা বলেছে রেকটিফিকেশান দেবে না। হয়তো তারা দেবে না বলেছে, দিতেও পারে, কিন্তু দেবে না এটা ধরে নিয়ে কিন্তু সকলে সেই রকম সজাগ হয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সকলে জানতে চাইছেন যে বিএড এবং এর সার্টিফিকেট আপনাদের কাছে নেই। অরিজিনাল যে সার্টিফিকেটটা, রেজাল্ট হয়ে গেছে কিন্তু সার্টিফিকেট দিতে যেহেতু দেরি হয়, তো সেই সার্টিফিকেটটা নেই, তাহলে আপনারা কি করবেন? দেখুন, ফর্ম ফিল আপের সময় যদি সার্টিফিকেট আপলোড করতে না বলে তাহলে তো সার্টিফিকেটের প্রয়োজন নেই, কিন্তু যদি সার্টিফিকেট আপলোড করার যদি কোনো প্রভিশন বা অপশন দেয় তাহলেও সমস্যা নেই। আপনারা কি করবেন, আপনাদের যে কনসার্নড ইউনিভার্সিটি যেখান থেকে আপনারা বিএড অথবা এমএ করেছেন সেখানে গিয়ে প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু তুলে আনতে পারেন। সেই সার্টিফিকেট আপনাদেরকে ইউনিভার্সিটির কিছু ফর্মালিটি রয়েছে, হয়তো অ্যাপ্লিকেশন করতে হবে, সেই অ্যাপ্লিকেশন করে আপনারা সেই সার্টিফিকেট তুলতে পারেন ইউনিভার্সিটি থেকে, এবং সেই সার্টিফিকেটটা কিন্তু ইকুয়ালি ভ্যালিড হবে অরিজিনাল সার্টিফিকেটের মতোই, কিন্তু সেটাকে আপনাকে একদম ইউনিভার্সিটি গিয়ে নিয়ে আসতে হবে এবং সেই সার্টিফিকেটটা আপনি কিন্তু আপলোড করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলার ছিল। পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই শেয়ার করব। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।